প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে শুধুমাত্র আনন্দ নয়, আমি বিশ্বাস করি এক মহিমান্বিত উৎসব, যে উৎসবে আমরা সবাই চেষ্টা করি চারপাশের সবাইকে নিয়ে আনন্দে মেতে উঠতে, আনন্দ ছড়িয়ে দিতে। আর সেজন্য এই উৎসব মুখর এই সময়টায় আমি শ্রাবণ তৌহিদা চলে এলাম আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে, আনন্দ ভাগাভাগি করে নিতে। তবে আমি একা নই, আমার সাথে অবশ্যই আপনাদের পছন্দের একজন মানুষ আছেন। তার সাথে পরিচয় পর্বের আগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাতে চাই ঈদের স্পেশাল এই আয়োজন H&A's Glassware প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্বনেটেড বেভারেজ। আমি শ্রাবণ তৌহিদা। আমার সাথে যিনি রয়েছেন তিনি মূলত একজন অভিনেত্রী, বাট খুব সুন্দর করে কথা বলতে পারেন। আমরা সবসময় তাকে চেয়ারের এই পাশটাতে পেলেও আজকে তাকে পাচ্ছি ওই পাশটাতে। নিশ্চয়ই দেখতে চাচ্ছেন কে তিনি। আমার সাথে রয়েছেন অভিনেত্রী, উপস্থাপক এবং নৃত্যশিল্পী মিম চৌধুরী। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো লাগছে, আজকে অনেকদিন পরে তোমাকে সামনাসামনি পেয়েছি, আড্ডা দিব। আমারও ভীষণ ভালো লাগছে। যেমনটি বললাম যে আসলে চেয়ারের এই পাশে তোমাকে আমি ম্যাক্সিমাম টাইম পেয়েছি, আজকে ওই পাশে যাওয়ার পরে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আজ মন বড় চঞ্চলা, এই চাইনিজ প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, এই চাইনিজ রাইস কুকারের কারণে। আস্থা ও নির্ভরতার প্রতীক। এটা ইদানিং খুব রেয়ার একটা কেস হয়ে গেছে যে আমি কখনো চেয়ারের এই পাশে থাকি, তো আজকে একটু অন্যরকম অনুভূতি লাগছে। ওকে, এবার বলো ঈদ কেমন যাচ্ছে? ভীষণ ভালো যাচ্ছে, আত্মীয় স্বজন, বাবা মা, পরিবার পরিজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে সুন্দর একটা ঈদ যাচ্ছে। কোরবানির ঈদ যেহেতু সবার কাছে একই প্রশ্ন এবং সর্বত্র কিন্তু আমরা এটা শুনে থাকি, মিম কি গরু নাকি ছাগল? বাবা যেটা ডিসাইড করে। মিম না, বাবা, সেটা কোনটা, গরু নাকি ছাগল? মোস্টলি গরুই, আবার আমি যেহেতু মাটন খাই না সেহেতু ট্রাই করে অ্যাভয়েড করে। আবার আমার ছোট ভাইয়ের খুব পছন্দ, খুব একটা ডিলেমায় পড়ে যায় আমার বাবা এই বিষয় নিয়ে। কি কি খেতে পছন্দ করো? আমি সবই খেতে পছন্দ করি, আমি আই এম আ ফুডি পারসন এবং আমার জাস্ট কিছু সিলেক্টিভ আইটেমস বাদে আমি মোটামুটি সবই খাই। বলা যায় সর্বভুক বলা যায়। তারপরও ঈদের সময় প্রত্যেক বাড়িতে কিন্তু দেখা যায় পোলাও, রোস্ট থাকে, এই যে গরুর মাংসের ডিফারেন্ট রেসিপি থাকে। তোমার সবচেয়ে পছন্দের কোনটা? আমার সবচেয়ে পছন্দের হচ্ছে গরুর মাংসের, আমার আম্মা একটা সাদা কোরমা করে, দ্যাটস লাভলি। এবং আমার পোলাও খুব পছন্দ, এবং সেই সাথে যদি দেখা যায় যে টিকিয়া করে বা কিমা করে, দ্যাটস লাভলি। এগুলোই খাওয়া হয় বেশি আর কি। আর যেহেতু নাটকের অনেক অনেক শুটিং থাকে, অনেক কস্টিউম তোমাকে কিনতে হয়, ঈদের সময় আলাদা করে শপিং করা হয় স্পেশালি কোরবানির ঈদে? কোরবানি ঈদে শপিংটার থেকে বেশি আমাদের কনসেন্ট্রেশন থাকে, যেহেতু আই হ্যাভ আ ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদার, গরু নিয়ে প্রচুর এক্সাইটেড, তো আমরা গরুর দিকটাতে অনেক বেশি মনোযোগী থাকি। বাট আই ট্রাই টু গিফট এভরিবডি সামথিং, কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, পাঞ্জাবি, শাড়ি, হোয়াটএভার ইট ইজ। সবাইকে দেওয়া হয়, নিজের জন্য কেনা হয় না? আমি কখনো নিজের জন্য কিনি না। গিফট তো পাওয়া হয় না? হ্যাঁ, গিফট পাওয়া হয়। এবার ঈদেও নিজের জন্য কিছু কেনো না? আমার কেনার দরকার পড়ে না। আই এম ভেরি লাকি যে আমার মা এমন একটা মানুষ, ছোটবেলা থেকে যেহেতু খুব শখ করে বড় করেছে, উনিই শখ করে আমার জন্য ড্রেসেস কিনে আনে, আমি সেগুলোই পরি। দ্যাটস হাউ ইট ইজ। ওয়াও। তারপরও মেয়েদের মধ্যে শপিং নিয়ে শপাহলিক হই আমরা, অনেক বেশি খুঁতখুঁতে হই। বা তোমার কস্টিউম তো নিজেকেই কিনতে হয়, বা সেটাও আন্টি করে দেয় নাকি? ইদানিং আমি নিজে নিজে একটু কেনার সাহস করছি, শিখছি, কিন্তু কিছুদিন আগ পর্যন্ত দেখা যেত যে আমার এভরি সিঙ্গেল কস্টিউম আমার মাই কিনতো। ইভেন আমার নাচের কস্টিউম ছোট থেকে নিজের হাতে সেলাই করে বানিয়েছি। আমি আসলে ওই প্রসঙ্গে যাচ্ছিলাম, মানে তুমি অনেক লাকি তাহলে। মানে মা যদি এত সাপোর্টিভ এবং সবসময় পাশে থাকে, এটা সবার মাই চেষ্টা করে কিন্তু সবাই পারে না, তো সেদিক থেকে অবশ্যই তুমি লাকি। নাচের প্রসঙ্গ চলেই এলো, নাচ তোমার আর একটা ভালোবাসা, তো নাচের সময়টা কি এখন ম্যানেজ করতে পারছো? খুবই কম। আমার মাঝে মধ্যে নিজের কাছেই খারাপ লাগে, কারণ আমার প্রথম পরিচয় হচ্ছে নৃত্যশিল্পী, আমার ইন্ডাস্ট্রিতে আসা হচ্ছে একটা রিয়ালিটি শো জিতেই নাচের, অ্যান্ড আফটার দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং। তো এখন দেখা যায় এই কাজগুলোর প্রেশারে নাচটা যেহেতু খুব টাইম ডিমান্ডিং একটা প্রফেশন অথবা একটা আর্ট, দেখা যায় অনেক বেশি রিহার্সাল করতে হয়, শো এর জন্য টাইম স্পেন্ড করতে হয়, তো ওখানে টাইমটা খুব একটা দিতে পারি না, বাট চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। বাহ, চমৎকার। কাজের ক্ষেত্রটাতেও আমি আসলে তোমাকে ইন ডিটেলস শুনতে চাইবো, যেহেতু নাচটাকে বলে প্রথম ভালোবাসা, অ্যাক্টিংটা তাহলে কি? অ্যাক্টিংটা এখন মোটামুটি হয়ে গেছে আমার কাছে। নাচ, অ্যাক্টিং এবং উপস্থাপনা প্রত্যেকটা ফর্মই মনে হয় যে কোনো না কোনোভাবে কানেক্টেড, সো প্রত্যেকটাই দেখা যায় যে একটা ভালোবাসারই বিভিন্ন শাখা প্রশাখা। তা বটেই, অনেক ডিপ্লোম্যাটিক একটা অ্যান্সার ছিল, বাট তারপর আমি একটু জানতে চাইবো যে হ্যাঁ, তিনটা মাধ্যমের মধ্যে অবশ্যই মিল রয়েছে।
কিন্তু বৃহত্তর অর্থে তো মিল অনেক কিছুর মাঝেই রয়েছে। সেখান থেকে তোমার ডেডিকেশন, ভালোবাসা যদি প্রায়োরিটাইজ না করতে পারো তাহলে কিন্তু কাজের ইম্পর্টেন্সটাও একটু দূরে চলে যাবে। সেদিক থেকে তোমার কোনটা আগে ভালোবাসা? ও ডেফিনেটলি নাচ, ডেফিনেটলি নাচ, তারপর অভিনয় এবং সবার শেষে উপস্থাপনা। মানে উপস্থাপনাটা কি জোর করে করো নাকি? উপস্থাপনার কাহিনীটাও খুব একটা ফানি স্টোরি। সেটা হচ্ছে আমি যেহেতু একটা রিয়ালিটি শো জিতে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসি, অন্য একটি রিয়ালিটি শো নাচের, সেটাতে আমাকে উপস্থাপনা করতে দেয়া হয়। সেটা ছিল সেরা নাচিয়ে 2016। ওই পুরো সিজনটা আমি হোস্ট করি গ্র্যান্ড ফিনালে, কিন্তু তখন আমি খুবই ছোট, আমি তখন এইচএসসি পরীক্ষা দিই। সো অ্যাট দ্যাট টাইম ওই ইয়াং এজে একটা রিয়ালিটি শো হোস্ট করা ওয়াজ এ বিগ ডিল। বাট লাকিলি ওই শোয়ের প্রডিউসার যারা যাচ্ছিলেন সবাই মিলে দে সাপোর্টেড মি ভেরি ওয়েল, যে আমি পুরো একটা রিয়ালিটি শো সুন্দরভাবে হোস্ট করে এসেছি। তার মানে তোমার মধ্যে ওটা ন্যাচারালি ছিল, দ্যাটস ওয়াই তোমাকে তারা চুজ করেছিল। এবং সেটা করার পর থেকে কি বিভিন্ন টিভি চ্যানেলে তোমাকে উপস্থাপনার জন্য অফার করতে থাকলো, না এরপরে কি হলো? হ্যাঁ, বিভিন্ন টিভি চ্যানেলে অফার করতে থাকে। আমি একটা লম্বা সময় পর্যন্ত উপস্থাপনাটাকে অতটা গুরুত্ব দেইনি, যেটা একটা সত্য কথা বলবো। কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে উপস্থাপনার জায়গাটাও খুব বেশি ভালো লাগার হয়ে গেছে। মানে আই এম ডিসকভারিং এভরিথিং আস্তে আস্তে। ঠিক আছে, মানে উপস্থাপনায় আমি তোমাকে বেশি পেয়েছি বা বেশি দেখেছি। কাজের কথা যখন আসলো, কাজের কথা ইন ডিটেলস শুনতে চাইবো। ঈদে তোমার নতুন কি কি কাজ আসলো? অনেক কিছুই তো খাচ্ছি, মন ভরছে না। মন ভরিয়ে দেয় দেশবন্ধু গ্রুপের একটি পণ্য। কথা হচ্ছিল কাজ নিয়ে। উপস্থাপনা করতে অনেক ভালো লাগে। একটা স্টেরিওটাইপ বাংলাদেশে উপস্থাপনা নিয়ে একটা সময় ছিল, এখনো কিছু কিছু ক্ষেত্রে আছে যে মানুষ মনে করে চেহারা সুন্দর হলেই সে উপস্থাপনা ভালো করতে পারে, বা উপস্থাপনাটা খুব ইজি একটা জব। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আমার কাছে সবচেয়ে টাফ জব, সবচেয়ে টাফ টাফ। অ্যাক্টিং, ডান্সিং সবকিছুর চেয়ে টাফ হচ্ছে উপস্থাপনা। কারণ অ্যাক্টিং, ডান্সিং এর ক্ষেত্রে ইউ হ্যাভ আ চান্স টু রিহার্স, ভুল হলে সেটাকে সঠিক করার উপায় আছে। কিন্তু একটা উপস্থাপনার ক্ষেত্রে উপস্থাপক যে থাকছে, সঞ্চালক, তাৎক্ষণিক চিন্তা করে তাকে প্রশ্ন, উত্তর এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে হয়। লাইভ অনুষ্ঠানে একদম। তো আমি সবচেয়ে কঠিন কাজ মনে করি উপস্থাপনা। যারা চিন্তা করে যে এটা ইজি, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু চেষ্টা করে দেখেন, উইদাউট এনি পজ, উইদাউট এনি ব্রেক, কোনো ভুল ছাড়া একটা মানুষের সাথে সুন্দরভাবে কনভারসেশন করতে। তোমাকে নাটকের ক্ষেত্রে মোশাররফ করিমের সাথে বেশি দেখা যায়, এবং নাটকে তো আমরা এটাও জানি যে জুটি প্রথাটা অনেক বেশি প্রচলিত। তো এদিক থেকেও তোমাকে লাকি বলবো নাকি, মানে জিনিসটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? আই এম অ্যাবসলিউটলি লাকি আপু, কারণ মোশাররফ করিমের মতো একজন আর্টিস্টের সাথে প্রথম যখন কাজ করার সুযোগ পেয়েছি, তখন একটা চ্যালেঞ্জ ছিল যে নিজেকে প্রুভ করতে হবে। কারণ উনি একজন প্রুভড আর্টিস্ট, উনি একজন লেজেন্ড বাংলাদেশে। তো ওনার পাশে দাঁড়িয়ে সেম ফ্রেমে কাজ করা এবং নিজেকে প্রুভ করা যে আমি অ্যাক্টিং করতে পারি, কারণ অ্যাক্টিং করছি অনেক বছর ধরেই, কিন্তু সামহাও ক্লিক করার যে বিষয়টা সেটা হয়তো বা আমার ক্ষেত্রে হয়নি। আর যদি সিন্ডিকেটের কথা বলি সেটা তো নিশ্চয়ই পড়েছি, কিন্তু মোশাররফ করিম এমন একজন অ্যাক্টর যে কখনো তার কোয়ার্টিস্টকে সেটা চিন্তা করে না। সে শুধু জানতে চায় অ্যাক্টিং পারে কিনা। যদি অ্যাক্টিং পারে দ্যাটস ফাইন, অ্যাক্টিং না পারলে সে অ্যাক্টিং বের করে নেবে। হ্যাঁ, ইফ দ্যাট পারসন হ্যাজ ট্যালেন্ট। এক্স্যাক্টলি, আর্টিস্টের এটাই তো হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক হয়ে থাকে। যার কারণে দেখা গেছে যে সামহাও মোশাররফ ভাইয়ের সাথে কাজটা করার পরে ক্লিক করে গেছে, দর্শক অনেক বেশি পছন্দ করেছে। ইভেন এখন যখন কোনটা ছিল? হারামখোর। হ্যাঁ, এর আগেও আমি ভাইয়ের সাথে কিছু কাজ করার সুযোগ পেয়েছি। 22 হ্যাঁ হ্যাঁ, কারণ এর আগে আমি কিছুদিন অ্যাক্টিং থেকে একটা বড় ব্রেক নিয়েছিলাম। তো আফটার দ্যাট ওনার সাথে কিছু কাজ করার সুযোগ হয়েছে, এবং এই কাজটা দর্শকের কাছে অনেক বেশি পরিচিত, অনেক বেশি ফেমাস এখনো। তো ওগুলোর কিছু ডায়লগ আছে, মানুষ এখনো আমাকে বলে আর কি। হ্যাঁ, একটা নাটক যখন আসলে মানুষের কাছে পৌঁছে যায়, ডায়লগগুলো কিন্তু মুখস্থ হয়ে যায়। সেই নাটকের একটা ডায়লগকে আজকে তোমার কাছ থেকে শুনতে পারি, মানে তোমাকে মনে আছে? এটা পুরোটাই ছিল ঝগড়া, আর আমি ছিলাম একজন অ্যাজমা রোগী। হ্যাঁ, একজন অ্যাজমা রোগী কিভাবে ননস্টপ ঝগড়া করে সেটাই ছিল আর কি মূল ঘটনা। কিন্তু আরেকটা নাটক আছে সেম টাইমে, সেম ঈদেই আসে, প্যানিক হাজবেন্ড। ওটা একটা ডায়লগ ছিল যে মুরগির ঠ্যাং খেতে দিয়েছি আমি, ওভাবেই বলা হয় জামাইকে। হ্যাঁ হ্যাঁ, এই মুরগির ঠ্যাং দিও না। তো কেন, কি হয়েছে, কোথায় যায় না যায়, কি করে না করে, কোথায় ঘুরে ফিরে, তো মুখে মুরগির ডিমটা নিয়েছে। আমি বললাম যে তাহলে ডিমটাও খেও না। এবং এটাই ছিল ডায়লগ। এবং আমার কাছে মনে হলো আপু
মানুষ সাকসেসফুল কিভাবে হয়, মিম বের হয় না, হ্যাঁ, এটা নিয়ে মিম হয়েছে, তখন আমি বুঝলাম যে না আমি সাকসেসফুল এটা কি তোমার ইম্প্রোভাইজেশন ছিল নাকি স্ক্রিপ্টেড ছিল? এটা ইম্প্রোভাইজেশন ছিল, পুরো নাটকটাই আমাদের ইম্প্রোভাইজ করা ছিল, যেটা বললে আর কি। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্রজেক্ট। বাও, ভালো লাগলো আমার শুনে, এবং আমারও খুব মানে ইচ্ছে করছে এখন নাটকটা আবার দেখবো। ইউটিউবে নিশ্চয়ই পাওয়া যাবে, অবশ্যই দেখবো। এবারে ঈদে যে কাজগুলো অন এয়ার হচ্ছে সেগুলো থেকে কেমন সাড়া পাচ্ছ? এবারে যে কাজগুলো আসছে খুবই ভালো এবং খুব পজিটিভ সাড়া পাচ্ছি। আশা করি ভবিষ্যতে এর থেকেও ভালো ভালো কিছু ক্যারেক্টার প্লে করার সুযোগ পাবো, কারণ এখন হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট নিজেকে ভাঙতে চাই, যেটা সত্য কথা। তো আশা করি সামনে সেই সুযোগগুলো পাবো। তো অ্যাক্টিং এর ক্ষেত্রে যে এত দীর্ঘ ক্যারিয়ার, তুমি একটু আগে সিন্ডিকেটের কথা বলছিলে, সবচেয়ে স্ট্রাগল তোমাকে কোথায় করতে হয়েছে? ওয়েন আই স্টার্টেড অ্যাগেন, আমি 4 থেকে 4.5 বছরের একটা ব্রেক নিয়েছিলাম। তারপরে যখন ব্যাক করি তখন আমার মানে ইন্ডাস্ট্রিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি যখন আসি তখন 2012, আর আমি যখন কাজে আবার ব্যাক করি ইটস 2019, এবং মানে অলমোস্ট প্রি কোভিড। তো সেই সময় দেখলাম যে ইন্ডাস্ট্রিটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। 4 বছর একটা লম্বা সময়। নতুন ডিরেক্টর, নতুন আর্টিস্ট, নতুন প্রডিউসার এবং নতুন আর্টিস্ট, তাদের আমার সম্পর্কে কোনো ধারণা নেই, এবং আমি বলেছি আমি একদম নিউ কামার, আবার একদম শুরু থেকে শুরু করব। বাট যেটা দেখলাম যে আমি যে স্কুলিংটা নিয়ে বড় হয়েছিলাম যে ডিরেক্টরদের আন্ডারে, সেই স্কুলিংটাও নেই। যেমন শুটিংয়ের আগে শুটিং ডেটস ফিক্স করা, একটা স্ক্রিপ্ট দেয়া, ক্যারেক্টার দেখা। আমি ফার্স্ট যে কাজটা করি ব্যাক করে, সেই কাজটা আমার ক্যারেক্টারটাই ঘুরিয়ে দেয়। আচ্ছা, লিড কাজ থেকে পাশের পাশের ভাবি বানিয়ে দেয়, এবং এটা আমার বুঝতে সময় লাগায়। আমি কখনো কোনো কাজ ফেলে আসি না, আমি কাজটা শেষ করেছি, এবং আমি পরবর্তীতে সেই আর্টিস্টের সাথে আর কোনোদিন কাজ করিনি। হি নকড মি, এরপরেও নক দিয়েছিলেন যে এই কাজটা চলো এখানে করি। তোমার কাছে আর্টিস্টই এই কাজটা করেছেন, নট ডিরেক্টর? ডিরেক্টর তখনও দেখলাম যে ডিরেক্টরদের থেকে আর্টিস্টরা প্রধান, যেটা এখনো আছে, এখন চলছে। তো সেই এখন তো দেখা যায়, যেহেতু আমি টুকটাক অ্যাক্টিং করেছি, আমি জানি যে অ্যাক্টিং করতে গেলে ধরো অমুক নায়কের তমুক নায়িকার সাথেই করতে হবে, তাছাড়া তার কোনো ডেট নেই, এরকম নিশ্চয়ই মানে তুমি আর ভালো করে জানো। আমি ফেস করছি, মানে আগেই না শুধু এখনো ফেস করছি। কিছু পার্টিকুলার আর্টিস্টরা কাজ করবে না, মুখের উপর বলে দিয়েছে অনেক সময় কিছু আর্টিস্টরা বলেছে যে আচ্ছা ওকে নিবা, ও আচ্ছা সেকেন্ড নায়িকা করুক। সেকেন্ড নায়িকা জিনিসটা কি, কনসেপ্টটা আমি এখনো জানি না। অ্যাক্টিং তো অ্যাক্টিংই, এক্স্যাক্টলি। তো ওরাই হচ্ছে এভাবে যখন ট্যাগ করে দেয়, তখন আমি বলি যে না, যদি এভাবে ট্যাগ আমাকে বসিয়ে দিতে হয়, বাংলাদেশে টাইপকাস্ট খুব ইজিলি হয়ে যায়। একটা কাজের পরই সবাই ইন্ডাস্ট্রির মানুষজনই টাইপকাস্ট করা শুরু করে দেয়। ও তুমি তো গ্রামের নাটক ছাড়া করো না, ও তুমি তো ভাবি ছাড়া করো না, ও তুমি তো বউ ছাড়া করো না। সো সেটা সেই জায়গা থেকে ডিরেক্টরদের চ্যালেঞ্জ নেওয়ার জায়গাটা অনেকটা কমে গেছে, বিভিন্ন কারণে, ফাইন্যান্সিয়াল অনেক রিজনস আছে। তো আমি জিনিসটা এখনো ফেস করছি, স্ট্রাগল করছি। বাট হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল। মোশাররফ ভাই আমাকে ওই দিনও একটা কথা বলেছেন যে চুপচাপ অ্যাক্টিং করে যা। এক্স্যাক্টলি, আমি সেটা বলবো যে চুপচাপ ফোকাসড অন ইউর ক্যারিয়ার, অন ইউর পয়েন্ট, তাহলে ইনশাল্লাহ সবকিছু খুব সহজ হয়ে যাবে। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধুপূর্ণ। যে কাজগুলো হচ্ছিল, কথা হচ্ছিল অনেক কিছু নিয়েই, তবে একটু জানতে চাই, ঈদের সময় হাস্যরসাত্মক নাটকগুলোই কিন্তু মানুষ বেশি দেখে। এই যে 7-8টার কথা বললে, হাস্যরসাত্মক নাটক তো আছে, মোটামুটি সবগুলোই হাস্যরসাত্মক। ও, তোমাকে দেখে কিন্তু অনেক সিরিয়াস মনে হয়, কিন্তু অ্যাক্টিং এর ক্ষেত্রে তুমি অনেক লাইটলি আমাদের কাছে প্রেজেন্ট করো। এটাও একটা ডিফারেন্ট ভাবে তোমাকে ডিসকভার করা। এবার আমি একটু জানতে চাই যে বিগ স্ক্রিনে কাজ করার কথা সবারই থাকে এবং স্বপ্ন দেখে। আমি যতটুকু জেনেছি তোমার একটা কাজ হয়েছিল, তাও মেগাস্টার শাকিব খানের সাথে। এরপরে কোনো কাজ আমরা সেভাবে পেলাম তো না, মানে তোমার ইচ্ছেটা জানতে চাই। ব্যাক ইন 2014 শাকিব খানের সাথে আমার একটা ফিল্ম রিলিজ হয়, ভালোবাসা এক্সপ্রেস। আমার লাইফের ওয়ান অফ দ্য মাইলস্টোনস বলবো, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেফিনেটলি। তো তখন আমার বয়স 15 শেষে 16-এ পড়বো। মুভিতে আমার ডিরেক্টর একটা গানও রাখে, সুইট 16, আমার এইজের উপরে। এবং কাকতালীয়ভাবে মুভিটা রিলিজও দিয়েছিল আমার জন্মদিনের দিন। আমরা শুটিং করেছিলাম 2013-এ, রিলিজ হয় মে 2014, তখন আমার 16 হয়। এবং তখন যেহেতু বয়সটা অনেক কম ছিল, এবং আমার ফ্যামিলিতে হচ্ছে এডুকেশনটা ফার্স্ট প্রায়োরিটি। তুমি যাই করো না কেন, ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তো এরপরে যখন আমাকে অনেকগুলো ফিল্মের অফার করা হয়, তখন আমার আম্মু জাস্ট একটা কথাই বলেছিলেন যে আপনারা ইন্ডাস্ট্রিতে একজন শিক্ষিত নায়িকা চান নাকি জাস্ট একজন অশিক্ষিত নায়িকা চান। কারণ মোটামুটি প্রেশারাইজ করা ছিল যে কেন মিম ফিল্ম করবে না। ওকে, আজ মন বড় চঞ্চলা, এই চ্যান্ডিস প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, এই চ্যান্ডিস রাইস কুকারের কারণে। আস্থা ও
নির্ভরতার প্রতীক। তো তখন আম্মু বলেছে যে আমার মেয়েকে আমি পড়াশোনা করাতে চাই, পড়াশোনা শেষ করার পরে যদি আপনাদের মনে হয় যে না ও ফিল্মে কাজ করতে পারবে প্লিজ, বাট এর আগ পর্যন্ত না। এখন তো গ্র্যাজুয়েশন পড়াশোনা শেষ করার শেষ। পরে, হ্যাঁ গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। Okay, এখন তো এখন দেখতে পাবো। ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেকটা উন্নত হয়েছে এন্ড আই লাভ ইট। আমি প্রচুর পরিমাণে এখন বাংলা ফিল্ম দেখি, আগেও দেখার চেষ্টা করতাম, বাট এখন অনেক বেশি দেখা হয় যে বিভিন্ন ইসে ঈদ উদযাপন বা যাই হোক, বাইরে গেলেও ফিল্ম দেখি এবং আমার খুব ভালো লাগে এবং আমিও চাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে। সো ডিরেক্টররা যারা আছেন নক মি। ওকে, অবশ্যই করবে, কারণ তোমার মতো একজন নায়িকা, এডুকেটেড, যেমনটি বললে অ্যাক্টিং ভালো পারো, নাচও খুব ভালো পারো, সো তোমার জন্য অবশ্যই এই জায়গাটা প্রস্তুত আমিও মনে করি। আমি দুই একটা তোমাকে ধাঁধা জিজ্ঞেস করতে চাই, কারণ তুমি অনেক ব্রিলিয়ান্ট, এটা বোঝা যাচ্ছে। ধাঁধার উত্তরগুলো খুব সহজ, সো আমি চাইবো যে তুমি সহজ করে অ্যান্সারটা করতে। যদি কঠিন করতে চাও তাহলে কিন্তু আমি নড়ে ধরা চড়ে খেয়ে বসলাম যাবে। কিন্তু একদম। এমন একটা দেশ যেখানে কোনো মানুষ নেই। এমন একটা দেশ যেখানে কোনো মানুষ নেই। একটা খাবার। সন্দেশ। সি, আমি তোমাকে হেল্প করছি, বলে দিয়েছিলাম আমি। Thank you. কোন জিনিস আমরা সব সময় কাউন্ট করতে চাই কিন্তু কাউন্টলেস, মানে গণনা করতে চাই কিন্তু গণনা করা যায় না? তারা। সো দেখো, আমার হিন্টসগুলো অনেক সুন্দর, তাই না? হুম। এবার যে প্রশ্নটা করবো এটা খুবই ট্রিকি। কতর মধ্য থেকে কত বাদ দিলে আর কি থাকে? কতর মধ্য থেকে কত বাদ দিলে আর কি থাকে? উত্তরটা এখানেই আছে। মাইনাস করো, একটা জিনিসই থাকে। কতর থেকে কত বাদ দিলে আর কি থাকে? র থাকে। আচ্ছা, বোঝা গেল, শক্তি কমে যাচ্ছে। না না, ঠিক আছে, এটা ট্রিকি। চোখ আছে পাতা নেই, মুখ আছে নাক নেই, আমরা খেতে চাই, খাই, প্রতিদিনই খাই, এমন একটা জিনিস। চোখ আছে পাতা নেই, মুখ আছে নাক নেই, ভেরি ট্রিকি। খাই কিন্তু। মাছ। ওকে, সো ফানি, রাইট? ইট ইজ ডেফিনেটলি। কোন জিনিস টানলে বড় হয়, কাটলে ছোট হয়, কিন্তু মারলে মারা যায় না, ভাঙাও যায় না? কি সেটা? কোন জিনিস টানলে বড় হয়, কাটলে ছোট হয়, ভাঙা যায় না? ভাঙা কখনই যায় না। আচ্ছা, না পারলে বলো পারছি না। পারছি না। ওকে, উত্তর বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, রাবার। রাবার। এটা লাস্ট কোয়েশ্চেন তোমার জন্য আমার। হ্যাঁ। কোন জিনিসটা কাটলে বড় হতে থাকে? কাটলে বড় হতে থাকে? হ্যাঁ, চুল। তোমার সাথেও আছে। সো দ্যাটস অল। বাট আমি বলবো যে অবশ্যই তুমি আমার সাথে খুব সুন্দর ধাঁধার উত্তর দিতে পেরেছো। Thank you. শুধু একটা সময় কেটেছে, এর জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। সো তোমার জন্য H&S গ্লাসওয়্যারের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ও ওয়াও, এটা খুব কার্যকরী একটা জিনিস। ট্রু, আন্টি খুশি হবে। এক্স্যাক্টলি, সেটাই তুমিও বলতে খুশি হবে। চাচ্ছিলাম। আমার আম্মু খুব খুশি হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। খুব ভালো লাগলো, আজকে অনেক দিন পরে আড্ডা দিলাম এবং আপু তোমাকে পেয়েছি, এটা খুব বেশি ভালো লেগেছে। সো ঈদ মোবারক তোমাকে আরও একবার, এবং সেই সাথে দর্শকদেরকেও ঈদ মোবারক আবারও জানাতে চাই। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের এই ঈদ আনন্দ আড্ডা। এরকম আড্ডার সময়, আনন্দের সময় নিয়ে আবারও শ্রাবণও চলে আসবে। H&S গ্লাসওয়্যার প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই গুরু কার্পেন্টার বেভারেজে। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি। আজ মন বড় চঞ্চলা, H&S প্রেসার কুকারের কারণে মন ময়ূরী নাচে, H&S রাইস কুকারের H&S কারণে। কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক।